স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সুইস ব্যাংকে অস্বাভাবিক হারে কমছে বাংলাদেশিদের আমানত। এক বছরে 10.5 কোটি টাকা তুলে নেওয়ার পর 2023 সালেও বিস্ময়কর গতিতে তুলে নেওয়া হয়েছে টাকা। তাদের অ্যাকাউন্ট থেকে গত বছর প্রায় 65% অর্থ কমেছে। 2021 সালেও যেখানে ব্যাংকটিতে বাংলাদেশিদের আমানত ছিল 87,11,00,000 সুইস ফ্রাঁ, 2 বছরের ব্যবধানে তা কমে দাঁড়িয়েছে 1,77,00,000 ফ্রাঁতে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ধারণা করা হচ্ছে সুইস ব্যাংকের গোপনীয়তা কমতে থাকায় ট্যাক্স হ্যাভেন দেশে ঝুঁকছেন বাংলাদেশি আমানতকারীরা। সারা বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের। কঠোরভাবে গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে সুইস ব্যাংকগুলো, যে কারণে প্রচলিত বিশ্বাস অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকা জমা রাখা হয় সুইস ব্যাংকে। নির্দিষ্ট গ্রাহকের তথ্য না দিলেও 1 দশক ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় 2023-এর ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 1,77,00,000 সুইস ফ্রাঁ। প্রতি ফ্রাঁ 132 টাকা করে ধরলে দেশি মুদ্রায় যা 234 কোটি টাকা। গত বছর যা ছিল 5,52,00,000 ফ্রাঁ। ঠিক 2 বছর আগে অবশ্য এই অঙ্ক ছিল 87,11,00,000 ফ্রাঁ। অর্থাৎ কমতে কমতে 2 বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে প্রায় 11,000 কোটি টাকা, যার অর্থ 2022 সালের পর 23 সালেও বিস্ময়কর গতিতে টাকা তুলে নিয়েছেন বাংলাদেশি আমানতকারীরা। প্রতিবেদনে এখন পর্যন্ত যে হিসাব পাওয়া যায় তাতে 2021 সালে বাংলাদেশিদের আমানত সবচেয়ে বেশি ছিল সুইস ব্যাংকে, যা এখন নেমে এসেছে সর্বনিম্ন অবস্থানে। 2023 সালে আমানত কমেছে প্রায় 65%। আগের বছর যে হার ছিল 94%। প্রায় 1 দশক ধরে ধারাবাহিকভাবে যে আমানত বাড়লেও হঠাৎ তা কমছে কেন তার ব্যাখ্যা নেই ওই প্রতিবেদনে। ধারণা করা হচ্ছে সুইজারল্যান্ডে গোপনীয়তা কমতে থাকায় বাংলাদেশি সহ অনেক দেশের ধনীরাই এখন অবৈধ টাকা জমা রাখার জন্য ঝুঁকছেন লুক্সেমবার্গ, কেম্যান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কিংবা বারমুডার মতো ট্যাক্স হেভেন দেশগুলোর দিকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতে বিজেপি সরকার তৃতীয়বার সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার থেকে শুরু হবে 2 দিনের সফর। এবার গুরুত্ব পাবে প্রতিরক্ষা অংশীদারিত্ব সহ বিভিন্ন ইস্যু। বিশ্লেষকরা বলছেন আলোচনায় তিস্তা নয়, প্রাধান্য পাবে গঙ্গা চুক্তি। এছাড়া সীমান্ত হত্যা বন্ধ এবং ঋণ চুক্তি নিয়েও আলোচনা করবেন 2 সরকার প্রধান। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। 9 জুন মোদী সরকারের শপথ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 13 দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবারও ভারত সফর। দেশটিতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এটি প্রথম দ্বিপাক্ষিক সফরে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা। হাসিনা মোদী শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া আন্তঃসীমান্ত সংযোগ, তিস্তায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতের বিনিয়োগ, মোংলা বন্দর ব্যবস্থাপনা এবং সীমান্ত হত্যা বন্ধ সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা বলবেন প্রতিবেশী 2 দেশের নেতা। সবচেয়ে দৃশ্যমান যেটা 2টো ইস্যু সামনে সবসময় এসে যায়, সেটা হলো একটা তিস্তা আর একটা হচ্ছে সীমান্ত হত্যা। কোনো অগ্রগতি হয়নি। সীমান্ত বিষয়টা এখনো অমীমাংসিত আছে, সীমান্ত হত্যা। সুতরাং সেই জায়গাতে এক ধরনের কমিটমেন্ট ভারতের পক্ষ থেকে আসতে পারে। এই সফরেও তিস্তা চুক্তি নিয়ে আশাবাদী নন বিশ্লেষকরা। তারা বলছেন তিস্তা নয়, বরং গঙ্গা চুক্তি নিয়ে আসতে পারে নতুন বার্তা। আমি মনে করি না যে এই সফরে বড় কোনো পরিবর্তন হয়ে যাবে। একটা বিষয় আছে, যেটা হলো গঙ্গার পানি চুক্তি প্রায় শেষ হয়ে আসছে। আমি আশা করব যে কোনো ধরনের কোনো নির্দেশনা অন্তত এখান থেকে আসবে যে আমরা 2027-এর 1 জানুয়ারি কি ভাগাভাগির ব্যবস্থা হবে। ভারত যদি আরও $5 বিলিয়ন দেওয়ার অঙ্গীকার করে এবং সেটা যদি এমন সব শর্ত থাকে যেটা আমরা পালন করতে পারবো, তাহলে তো লাভ নেই কোনো। বরং যে $5 বিলিয়ন লাইনে আছে সেটাকে যদি খুব ইজ করে ভারত
আমাদেরকে দিয়ে দিত, তাহলে সরকারের বরং কিছুটা সুবিধা হতে পারত। তিস্তা ব্যারেজ তৈরি করার জন্য ভারত আগ্রহী বলে আমরা যতদূর জানি, সেই ক্ষেত্রে আসলে আর্থিক সক্ষমতা বা টেকনিক্যাল সক্ষমতার জায়গাগুলি দুটো দেশের মধ্যে প্র্যাকটিক্যালি বা প্র্যাগম্যাটিক্যালি কতটুকু পসিবল সেটা নিশ্চিতভাবেই আলোচিত হবে বলে আমার ধারণা। ভারত থেকে ফিরে আগামী মাসে চীনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঞ্চলিক নানা কৌশলের কারণে এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। এই ভিজিট এবং তারপরে চীনে প্রধানমন্ত্রী ভিজিটে দুটো মিলিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে সময়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ার বাজারে দেশীয় পণ্য সম্প্রসারণে কাজ করে যাচ্ছে বাংলাদেশের হাইকমিশন, এমনটাই জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত 3 দিনের গিফট ফেয়ার স্টলে পরিদর্শনে গিয়ে এই কথা জানান তিনি। বলেন, এ ধরনের মেলার মধ্যে দিয়ে আরও জোরদার হবে দুদেশের সম্পর্ক। পর্দা নামলো মালয়েশিয়ার বিশেষ মেলা গিফট ফেয়ারের। বৃহস্পতিবার শেষ দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। 3 দিনব্যাপী এই মেলায় অংশ নেয় বাংলাদেশ সহ 60টি দেশের 283টি প্রতিষ্ঠান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে ও বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে 6টি দেশীয় প্রতিষ্ঠান বিশেষ এই মেলায় অংশ নেয়। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে হাই কমিশন। স্টল পরিদর্শনের সময় এমনটাই জানান দেশটিতে নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। যে কোনো প্ল্যাটফর্ম আমাদের পণ্যকে পরিচিত করার জন্য, যে কোনো প্ল্যাটফর্ম, শুধু একক নয়, এনি প্ল্যাটফর্ম, সেটি যদি ইন্টারন্যাশনাল হয়, রিজিওনাল হয়, সবগুলো অ্যাভেল করা উচিত। শুধু অর্থনৈতিক সম্পর্কই নয়, এ ধরনের মেলার মধ্য দিয়ে দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন হাই কমিশনার। পণ্যের বাজার সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। দেশের মধ্যে বাণিজ্য শুধু সম্প্রসারিত হবে না, এখানে যে আমাদের একটি ভারসাম্য, আমাদের এটি অনুকূলে না বাণিজ্য, সেক্ষেত্রেও এটি আমাদের সহায়ক ভূমিকা ভবিষ্যতে পালন করবে। ভিনদেশে বাংলাদেশি পণ্য তুলে ধরতে পেরে খুশি ব্যবসায়ীরা। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও দেশীয় পণ্যের ব্যাপক বিস্তৃতি নিশ্চিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। বাংলাদেশ হাইকমিশন সরকারের পক্ষ থেকে যে চেষ্টা, সেটা দিয়ে আমরা অংশগ্রহণ করে এদিকের বাজার সৃষ্টির জন্য আমরা যেন ধরতে পারি। এখানে আমাদের এই ফেয়ারটায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই এবং আমরা আমাদের খুব এক্সক্লুসিভ এবং ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট নিয়ে আসছি। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে 100% জেনুইন লেদার, এগুলো মালয়েশিয়াতে নিয়ে আসছি মালয়েশিয়াতে প্রচার করার জন্য। গিফট ফর এ সার্কুলার ফিউচার প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে মেলার 14তম আসরের আয়োজন করে মালয়েশিয়া গিফটস অ্যান্ড প্রিমিয়াম অ্যাসোসিয়েশন, যাতে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ। অনিক রহমান, যমুনা নিউজ। মিয়ানমার থেকে বাংলাদেশের পতাকাবাহী নৌযানে আবারও গুলি করা হলে পাল্টা গুলি চালানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নাফ নদীতে সতর্কতার সাথে চলাচল করতে স্থানীয়দের পরামর্শ দিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রী বলেন, অভিযোগ প্রমাণের আগে বেনজির আহমেদকে সরকার কিছু বলতে পারবে না, আর আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অনুমান ভিত্তিক কথা বলা হচ্ছে। ঈদের ছুটি শেষে বিভিন্ন ইস্যুতে দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একটু ছোট ছোট ঘটনা ছাড়া কোনো সব জায়গায় সুন্দর ঈদ উদযাপন করছে। নাব্য সংকটের কারণেই বাংলাদেশের নৌযানগুলোকে মিয়ানমার ঘেঁষা নৌপথ ব্যবহার করতে হচ্ছে বলে জানান মন্ত্রী। মায়ানমার আর্মি কখনো বা আরাকান আর্মি ফায়ার ওপেন করে, আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলছেন। এরপর উঠে আসে সাবেক ডিএমপি কমিশনারের প্রসঙ্গ। মন্ত্রী বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি। তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি, মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। না হলে সেই বা এরকম অপকর্ম করবে, এইটা তো তাকে সুযোগ দিতে হবে। সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন,
কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, শুধু আসাদুজ্জামান মিয়া নয়, অভিযোগের বিপরীতে সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্য শোনা প্রয়োজন। যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবেন, কিন্তু অভিযোগ প্রমাণের আগে তো আমরা কিছু বলতে পারি না। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা তদন্তে ডিবি পুলিশের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। না, এগুলি তার অনুমান ভিত্তিক তথ্য। আমাদের তরফ থেকে ডিবিকে কোনো রকম প্রেশার দেওয়া হয়নি। ডিবি স্বাধীনভাবে কাজ করছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত 562 হাজির। এই পরিসংখ্যান দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে কোনো কোনো গণমাধ্যমের দাবি চলতি বছর হজ পালনের সময় 9 শতাধিক মানুষ মারা গেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য দেয়নি সৌদি সরকার। হজে প্রাণ গেছে 3 শতাধিক মিশরীয় নাগরিকের। এছাড়াও মৃত্যু হয়েছে ভারতের 68 ও জর্ডানের 60 নাগরিকের। হাবের তথ্য অনুসারে সৌদি আরবে হজ পালনে যাওয়া 30 বাংলাদেশিরও মৃত্যু হয়েছে। বিদেশি বিনিয়োগে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না, তাই বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা করছে সরকার। বৃহস্পতিবার বাণিজ্য নীতি বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। জানান, রপ্তানির চেয়ে কর্মসংস্থান বৃদ্ধিতে বেশি জোর দেওয়া হচ্ছে। রপ্তানি খাতে সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। দেশে রপ্তানি আয়ের বেশিরভাগই আসে পোশাক থেকে। এ শিল্পের উপর নির্ভরতা কমাতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ দরকার, কিন্তু এক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বাণিজ্য নীতি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, বাণিজ্য নীতিতে মৌলিক পরিবর্তন দরকার, না হলে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আসবে না। রিজার্ভের পরিমাণ বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ। এখন যে আমরা যে ক্রাইসিসের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছি, যে আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখন স্ট্যাবিলাইজ করা হয়েছে, 3.5 মাসের ইম্পোর্ট কাভার এখন আছে, ঠিক আছে। অ্যাটলিস্ট 5 মাস না গেলে দিস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইজ নট হোয়াট ইউ কল কমফোর্টেবল জোন। সো এটা করার জন্য এক্সপোর্টকে আমাদেরকে আরও রোবাস্ট করতে হবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাজারে রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে হবে। সস্তা শ্রমের উপর নির্ভর করে বেশি দূর এগোনো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, চামড়া শিল্পে নীতি সহায়তা দিয়েও রপ্তানি বাড়ানো সম্ভব হচ্ছে না। সব রপ্তানি খাতের জন্য সমান সুবিধা নিশ্চিতের কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা এসেছে, যেভাবে গার্মেন্টস ফ্যাসিলিটি পাচ্ছে, একইভাবে লেদার, জুট এবং অন্যান্য যে এক্সপোর্ট ওরিয়েন্টেড, বিশেষ করে লেদার এবং জুট, তারা যেন একই সুযোগ সুবিধা পায়। লেদারে অনেকদিন আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, যেভাবে এক্সপোর্ট মার্কেট দখল করার কথা ছিল সেইভাবে পারছে না। এখানে মেইন প্রবলেমটা আমি অনেকের সাথে আলাপ করেছি এবং বলছিও যে এটা মেইন প্রবলেমটা কমপ্লায়েন্স ইস্যুতে এরা একটু সমস্যার মুখে আছে। বিদেশি বিনিয়োগে সাড়া না পেয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে জোর দেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। যে আমরা একাধিক দেশের সাথে এফটিএ নিয়ে কাজ করছি, ইকোনমিক পার্টনারশিপ নিয়ে কাজ করছি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি, বাট সেই রকম আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না। তো আমাদের এফটিএ এর মাধ্যমে আমাদেরকে ট্রাই করতে হবে। রপ্তানিতে মূল্য সংযোজন বাড়াতে হবে, এজন্য আমদানিও বাড়ানো দরকার। তবে রপ্তানির চেয়ে কর্মসংস্থান সরকারের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। যে কত টাকা এক্সপোর্ট করলাম, কত টাকা ইম্পোর্ট করলাম, এটা ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হলো আমরা কত জব ক্রিয়েট করতে পারলাম। আমরা যত বেশি জব ক্রিয়েট করতে পারবো তত আমার ভ্যালু এডিশন হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাহরাইন শাখার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠান। মঙ্গলবার রাজধানী মানামার একটি
রেস্তোরাঁয় করা হয় আয়োজন। আবদুল্লাহ আল মামুন ও রাশেদুল ইসলাম রাহাতের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন দুলাল তালুকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবের আহমেদ। এছাড়াও গেস্ট অব অনার হিসেবে ছিলেন মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও যোগ দেন খম আশরাফ, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম চুন্নু সহ আরও অনেকে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।